গ্রামের নাম চম্পাপুর কালীবাড়ি। এই কালীবাড়ির সামনে দিয়ে একটা পিচ করা লম্বা রাস্তা। তিনটে বাঁক পেরিয়ে চলে গিয়েছে রহস্যময় জঙ্গলের ভেতর। আছে বিচ্ছিন্ন জায়গা জুড়ে আম গাছ। শেষ মাথায় আছে বাবুদের এক পোড়াবাড়ি। শোনা গেছে ভারত বিস্কুট কোম্পানির মাতুল দাদার সম্পত্তি। মাঝে মধ্যে ওনারা এই বাড়িতে আসে দিনের বেলা, আবার সন্ধে হওয়ার আগে সবাই চলে যেত। পাশেই আছে নাথপাড়া। নাথপাড়া যাওয়ার সোজা রাস্তা ছিল এই জঙ্গলের ভিতর দিয়ে, কিন্তু তারা এই রাস্তা দিয়ে কোনো সময় যেত না। অন্য দিক থেকে ঘুরে পথে পাড়ায় ঢুকত। দুই তিনজন একসাথে মিলে দিনের বেলায় এই রাস্তা দিয়ে গেলেও রাতের বেলা কেউ এই রাস্তা দিয়ে যেত না। কালীবাড়ি থেকে এই রাস্তা বরাবর একটু এগিয়ে গাঙ্গুলি বাড়ি পর্যন্ত আসতে পারলেও তারপরে কেউ একা ঢুকতে সাহস পেত না। রাস্তার দুধারে বড় বড় গাছ মনে হয় যেন উপর থেকে ঝুঁকে ঢেকে রেখেছে রাস্তাকে। দিনের বেলাও মনে হতো যেন সন্ধে ঘনিয়ে এসেছে। এখানে কি গাছ নেই! রাস্তার এক পাশে রয়েছে সজনে গাছ, বাঁশঝাড়, চালতা গাছ, গাব গাছ। অন্য পাশে রয়েছে কদম গাছ, শেওড়া গাছ, তেঁতুল গাছ। তারপরে রয়েছে অনেকটা জায়গা জুড়ে উঁচু ঢিবি, যার উপর রয়েছে কাটা গাছ, পাথরকুচি আর বিটে ছাড়া লতার জঙ্গল ভর্তি। কথায় আছে এইসব গাছ তো ভূতের আস্তানা শোনা যায়। ওই শেওড়া গাছে নাকি জিন বাস করত। আর এই মোড়ের মধ্যে যে সজনে গাছটা আছে, দেখলে মনে হয় বিশাল বুড়িওয়ালা লোক সামনের দিকে একটু ঝুঁকে দাঁড়িয়ে আছে, আর তার বুড়িটা জ্বলে পড়েছে। ঠিক সেই রকমই দেখতে লাগে। এখানে দিনের বেলাও ঢুকলে গা ছমছম করতে থাকে, মনে হয় যেন পিছু পিছু কেউ হাঁটছে। এই জঙ্গলের আছে নানা কাহিনী। সবাই বলে যত লোকের অকাল মৃত্যু হয় সবাই নাকি এসে ঘাঁটি গাড়ে এই জঙ্গলে। এটা নাকি ভূতের আস্তানা। দিনের বেলা যেমন তেমন সন্ধে হতেই শুরু হয় তাণ্ডব লীলা। এই তাণ্ডব চলে সারা রাত ধরে। আশেপাশের লোক শুনতে পায় আওয়াজ, কখনো অদ্ভুত করে হেসে ওঠে, আবার কখনো মায়াকান্না কাঁদতে থাকে। কখনো ঝরঝর করে পাতা নড়ে ওঠে, কখনো মর্মর মর্মর করে গাছের ডাল ভেঙে ফেলার শব্দ শুনতে পায়। শোনা যায় কয়েক যুগ আগে এই জঙ্গলের উঁচু টিপিতে ছিল বাবুদের এক দালাল। কাজের সূত্রে সবাই কলকাতায় চলে যাওয়ায় পড়ে থাকে এই বাড়ি। বহুদিন পড়ে থাকার ফলে সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে ভেবে এক পরিবারকে থাকতে দেয় রক্ষণাবেক্ষণের জন্য। তারা এসেছিল সকালের দিকে, সারাদিন ধরে বাড়িঘর সব পরিষ্কার করেছে। তারপর রান্নাবান্না সেরে খেতে সন্ধ্যা হয়ে যায়। ছেলেমেয়েরাও সারাদিন খাটুনির ফলে খুব ক্লান্ত হয়ে গিয়েছে। খেয়ে উঠেই শুয়ে পড়েছে একটা ল্যাম্প জ্বালিয়ে। দরজা বন্ধ করে দুজনে মিলে কথা বলছিল। মনের ভিতরে একটু ভয় ভয় করছিল, নতুন জায়গা বলে। আরও এতদিন ধরে পড়ে আছে এই বাড়ি। ইতিমধ্যে দরজাটা হু করে খুলে গেল। তখন স্বামী স্ত্রী দুজনে তাকিয়ে দেখে দলে দলে লাইন দিয়ে এগিয়ে আসছে বিবর্ষ আকৃতির লোক। কেরে এখানে তোরা আমাদের এলাকায় ঢুকেছিস? লোকটা তো অজ্ঞান হয়েই পড়ে গেল। ওই লোকটার বউ গীতা বের করে পড়তে আরম্ভ করলো। গীতা পাঠ করলে ভূত পিপাসা তাকে ছুঁতেও পারে না। গীতা পড়তে পড়তে দেখেছিল তার স্বামীকে কিভাবে ঠ্যাং ধরে টেনে নিয়ে গিয়েছেন, ছেলে মেয়েকে এক এক করে কিভাবে টেনে নিয়ে গিয়েছিল। যত রাত বেড়েছে আর তাণ্ডবও বেরোচ্ছে। লম্বা লম্বা ঠ্যাং দিয়ে ঘরের এ মাথা থেকে ও মাথা যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, ঘরের জিনিসপত্র সব ওলটপালট করে দিচ্ছে, আর বিভিন্ন রকম আওয়াজ করতে লাগে। সারা রাত ধরে সে গীতা পাঠ করেছে। ভূতে তাকে ছুঁতে পারেনি ঠিকই, কিন্তু পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শোনা যায় সে নাকি পাগল হয়ে কোথায় চলে গিয়েছে। এরপরে আর কেউ আসেনি এখানে থাকার জন্য। দীর্ঘদিন পরে থাকতে থাকতে বাড়ি ভেঙে ডিবিতে পরিণত হয়েছে। এই জঙ্গলের পাশেই ছিল বাচ্চুদের বাড়ি।
বাচ্চুরা এই পথে কোনো সময় যাতায়াত করতো না, যদিও বা দিনের বেলা কোনো সময় গেলে রাতের বেলা অন্য পথ ঘুরে যেত। সময় বেশি লাগলেও ভালো। বাচ্চুর দাদু ট্রেনে সিঙ্গারা বেচে বাড়ি থেকে সিঙ্গারা বেজে টিনের বাক্সে করে নিয়ে যায়। বিক্রি হয়ে গেলে ৭টা সাড়ে ৭টার মধ্যে ফিরে আসে। আজও বাচ্চুর দাদু সিঙ্গারা বিক্রি করতে গিয়েছে। অবরোধের জন্য অনেক সময় ধরে ট্রেন বন্ধ ছিল। আজকে তিনি লাস্ট ট্রেনে ফিরছে সিঙ্গারা বিক্রি করে। বাচ্চুর দাদু ভাবলো আজ তো পূর্ণিমার রাত, আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ঘুরপথে যেতে গেলে অনেক সময় লাগবে, এখান থেকেই চলে যাই, তাড়াতাড়ি যাওয়া যাবে। পূর্ণিমা হলে হবে কি, এই জঙ্গলের ভেতর চাঁদের আলো ঢোকে না। কাঁধে টিনের বাক্স, হাতে হেরিকেন নিয়ে অনেক সাহস করে এই রাস্তার দিকে এগুলো। প্রথম মোড়টা ঘুরতে না ঘুরতেই পাটা যেন শিউরে উঠল। মনটাকে শক্ত করে চলতে লাগলো। একটু পেরোলেই তো বাড়ি পৌঁছে যাব। এদিকে বাড়ির লোকেরাও চিন্তা করছে, এখনো বাড়ি ফিরছে না। তখন বাচ্চুর দাদু খেয়াল করলো, হঠাৎ করে বাচ্চু বলে উঠল, ও দাদু এদিকে এসো, আমি দাঁড়িয়ে আছি দাদু, তুই এসেছিস? বাচ্চু বলল, হ্যাঁ দাদু, আমার পিছে পিছে এসো। কিরে এত সময় লেগেছে কেন? একটুখানি তো রাস্তা। এই তো এসে গেছি, আর বেশি সময় না। বাচ্চুর দাদু আস্তে আস্তে জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে। এদিকে বাচ্চুর ঠাকুমার মা বাবা মিলে হেরিকেন জ্বালিয়ে এই রাস্তাটি আসতে লাগলো। যদি বাবা এই রাস্তা দিয়ে আসে, কিছুটা আসতেই টিনের বাক্স পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে দাদু জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে মাটিতে পড়ে গু গু করছে, মুখ থেকে ফেনা বেরিয়ে আসছে। সবাই মিলে ধরে বাড়িতে নিয়ে আসে। তার বলার কোনো শক্তি ছিল না। পরের দিন জ্বরে মারা যায় বাচ্চুর দাদু। কি রে তাপস, অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছিস, ঠাকুর দেখতে যাচ্ছিস? তাপস বলল, দাদা আমাকে 50টা টাকা দিবি? আমি অনেকদিন কিছু খাই না, আমার খুব খিদে পেয়েছে। ভাই চাওয়াতে দাদা 50 টাকা বের করে দিল আর বলল, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, বেশি রাত করিস না ঠাকুর দেখতে। বাড়ি এসে মাকে জিজ্ঞাসা করে, ভাই এত রাতে একা একা ঠাকুর দেখতে যাচ্ছে কেন? মা অবাক হয়ে বলে, কি বলিস? এ হচ্ছে কুণ্ডবাড়ির বড় ছেলে বাবুল। মিলিটারিতে চাকরি করে। দুর্গাপুজোর উপলক্ষে কদিনের জন্য ছুটি নিয়েছে। গন্তব্যস্থল থেকে গ্রামের বাড়ি আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছে, প্রায় 10টা বাজে। বাড়িতে ঢোকার আগে যে বাঁশঝাড়ের মোড় পড়ে, ওখানেই দাঁড়িয়েছিল ভাই তাপস, বাবলুর ছোট ভাই। পাশের পাড়ার এক মেয়ের সাথে তার ভালোবাসা ছিল। বাড়িতে সবাই জানাজানি হওয়াতে তাপসের মা বলে, কিসের এখনই ভালোবাসা, সবই তুই 11 ক্লাসে পড়িস, আগে নিজের পায়ে দাঁড়া, তারপর এসব লাইনে যাস। বাবাও একটু বকাবকি করে। সেই রাগেই কদিন আগে সুইসাইড করে মারা যায় তাপস। বাবলু ডিউটিতে থাকায় তাকে কিছু জানানো হয়নি। হঠাৎ মায়ের মুখে সব শুনে বাবলু স্তম্ভিত হয়ে গেল আর বারবার বলতে থাকে, আমি কাকে টাকা দিলাম? অকাল মৃত্যু হওয়ায় ভাইয়ের আত্মা অন্ধকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এত বড় জোয়ান ছেলের মৃত্যুতে মাও পাথর হয়ে গিয়েছে। বড় ছেলের গলা জড়িয়ে ধরে বরাবরই বলতে থাকে, কেন আমি ওকে বকলাম? এই রহস্যময় জঙ্গলে আছে নানা কাহিনী। জঙ্গলের পিছনেই নাথপাড়ার পরিমলবাবু, যার ফুক দাদু নামে পরিচিত ছিল। ওই আর কি, কেউ ভয় পেলে তাকে ঝাড়িয়ে ঠিক করে দিত। ওনার অনেক সাহস। পরিমলবাবুর একটা দোকান আছে স্টেশনের কাছাকাছি। আজ পরিমলবাবুর শরীরটা একটু খারাপ, তবু সদরে গিয়েছে মাল আনার জন্য। মাল এনে দোকানে গোছাতে গোছাতে একটু রাত হয়ে গেল। শরীরটাও ভালো নেই। এদিকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। ভাবলো কালীবাড়ির সামনের রাস্তাটা দিয়ে যাই, তাড়াতাড়ি যাওয়া যাবে। গাঙ্গুলি বাড়ি ছাড়িয়ে একটু ঢুকতে না ঢুকতেই পাটা ভার হয়ে গেল। মনে সাহস করে প্রথম মোড়টা ঘুরেই যে বাস যার আছে, সেখানে থেকে একটা বাস রাস্তার উপরে এপার ওপার হয়ে ঝুঁকে শুয়ে আছে। পরিমলবাবু সব বুঝতে পারলো, এ তো ভূতের কাজ।
উনি যেহেতু একটু ঝাড়ফুঁক জানতো, তার জন্য বুঝতে পেরেছিল। পরিমলবাবু জানতো উনি যদি ওই বাঁশগাছ ডিঙান তাহলে ওনাকে এক ঝটকায় উপরে নিয়ে চলে যাবে। পরিমলবাবু ওখানে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার নাম ডাকতে থাকে এবং মন্ত্র পাঠ করতে থাকে। কিছু সময় পর বাঁশগাছটা তিরিং করে লাফ দিয়ে উপরে উঠে যায়। তিনি দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে হাঁপাতে থাকে। পরিমলবাবুকে সেদিন ভূতে কিছু করতে পারেনি, কিন্তু তিনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন। 3 দিন ধরে জ্বরে ভুগে তারপরে উনি মারা যায়। পরিমলবাবুর মৃত্যুতে সবার মনে ভয় ধরিয়ে দিয়েছিল। রাত হলে এই জঙ্গলের দিকে কেউ ভুলেও ফিরে তাকাতো না। আরও যেন এই রাস্তা শুনশান হয়ে গেল। বেশ কিছুদিন পর কিছু উদ্যাত্ত রিফিউজির দল পড়ে থাকা এই জঙ্গলের ভিতর আমগাছতলায় ঘর বেঁধে থাকতে লাগলো। পাশের পাড়ার লোকদের মনে একটু সাহস বাড়ল। এখানে তারা পুজো করে প্রতিদিন ঘরে সন্ধে হলে উলুধ্বনি দেয়, শঙ্খ বাজায়। কথায় আছে, যেখানে ভগবানের পুজো হয়, শঙ্খ বাজায়, উলুধ্বনি দেয়, সেখানে অশরীরী আত্মা থাকতে পারে না। আশেপাশের লোক এসে তাদের সাথে কথা বলে, থাকার জন্য আশ্বাস দেয়। এই জমির বাবুর যখন জানতে পারে এখানে কিছু উদ্যাস্ত এসে ঘর বেঁধে থাকছে, পুলিশ এনে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আশেপাশের লোকরা এই গরিব লোকদের পাশে দাঁড়িয়েছে, এদের পক্ষেই কথা বলছে। বাবুরা এই রিফিউজিদের আর তুলতে পারেনি। এখানে অনেকটা জায়গা জুড়ে আম গাছ আছে, তাই এরাই প্রথম এই জঙ্গলের নাম দিয়েছিল আমবাগান। এরপর থেকে এই জায়গার নাম হয় চম্পাপুর কালীবাড়ি আমবাগান। এখন সারা জঙ্গলের ভূতগুলো এসে জড়ো হয়েছে এই মোড়ের মধ্যে, যেখানে আছে সজনে গাছ, বাঁশঝাড়, গাব গাছ, চালতে গাছ, তেঁতুল গাছ আর শেওড়া গাছ। এখন সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দিনের বেলা কোনো ভয় না লাগলেও গভীর রাতের দিকে একটু গা ছমছম করে একা একা ঢুকলে। এই আমবাগানের মেয়ে চাম্পার বাবা বাড়ি বানানোর জন্য কাজ করে। তার অনেক সাহস। যেদিন ডবল কাজ করে রাত 1টা নাগাদ বাড়ি ফেরে। এক হাতে হ্যাজাক জ্বালিয়ে অন্য হাতে শাবল নিয়ে বাড়ি আসে। এরকমই একদিন নাইটে কাজ করে রাত 1টা নাগাদ বাড়ি ফিরছিল চাম্পার বাবা। এই মোড়ের মধ্যে যে সজনে গাছ আছে তার উপর থেকে ঝরঝর করে হিসি করে দেয় তার গায়ে। পরবর্তীকালে এই জমি প্লট প্লট করে বিক্রি করে দেয় বাবুরা। এই ভূতের জঙ্গল এখন আর জঙ্গল নেই। এখন এখানে ঢুকতে ভয় পায় না কেউ। সব জঙ্গল পরিষ্কার হয়ে গিয়েছে। শেওড়া গাছ, তেঁতুল গাছ, সজনে গাছ সব কেটে ফেলেছে। কিছুটা জায়গা জুড়ে বাঁশঝাড় এখনো আছে। অনেক মানুষের বাস, যেখানে ভূতের ঠাঁই নেই সেখানে। এই ঘটনাটির সময়কাল 1940 সাল। গ্রাম বাংলায় তখনও বিদ্যুতের আলো এসে পৌঁছয়নি। কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুতের আলো এসেছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। অনেক দূর থেকে একটা সাইকেলের বেল ক্লিং ক্লিং করে বেজে সেই অন্ধকার ভেদ করে এই সরু জনমানবহীন রাস্তায় রাত্রির নীরবতা ভেঙে এগিয়ে চলছে। রাস্তার মাঝে মাঝে দু একটা করে বাড়ি দেখা যাচ্ছে, আর সেখান থেকে জ্বলছে টিমটিমে আলো। এতেই পথিকের মনে ভয়টা অতটা নেই। তাছাড়া তার সাইকেলে মোটর লাগানো লাইট আছে, তাই রাস্তা দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না। মনে মনে ভাবছে একদিন এমন দিন আসবে যখন এইসব জায়গায় আলোর রোশনাই ঝলমল করে উঠবে। এসব ফাঁকা জায়গা আর পড়ে থাকবে না। সে সবেমাত্র 2 দিন হলো এই রাস্তা দিয়ে যাচ্ছে। এখানকার নতুন বিদ্যুতের অফিসে কাজ পেয়ে এই জায়গায় এসেছে। রাস্তার একটা মোড়ে সাইকেলটাকে ঘোরাতে গিয়ে তার সাইকেলের আলোটা সোজা হয়ে পড়ল চাষ করা একটা জমির আলের উপর। বেশ খানিকটা চোখে পড়ল তার। আর চোখে পড়তেই ভয়ে আটকে উঠল সে। জমিটার ওপারে এ কি হচ্ছে? এখনো তার সাইকেলটার সেদিকেই পড়ে আছে।
তাও যেন তাদের ভ্রুক্ষেপ নেই। তারা নির্বিকার। একটা মেয়েকে ধরে তিনজন ছেলে জোর জবরদস্তি করছে। না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। বাঁচাতেই হবে অসহায় মেয়েটাকে। কিন্তু সে যে একা। তাতে কি হয়েছে? দূরে একটা বাড়িতে আলো জ্বলছে। হ্যাঁ, এখনো জেগে আছে বাড়ির লোকজন। সে গলা ফাটানো একটা চিৎকার করে উঠল, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও বলে। আর ছুটতে ছুটতে এগিয়ে গেল সেই দিকে। সাইকেলটা সেখানেই পড়ে থাকলো। ছেড়ে দে ওকে, ছেড়ে দে বলে তড়িঘড়ি করে সেদিকে ছুটে গেল। সেখানে গিয়ে একজনকে ঠেলা মেরে মাটিতে ফেলে দিয়ে মেয়েটার হাত ধরে উপরে তুলতে গেল। আরও একবার তার মাথার মধ্যে সবকিছু গুলিয়ে গেল। সেখানেই বোবার মতো দাঁড়িয়ে রইল সে। এখানে তো কেউ নেই। মনে হলে যেন কালো অন্ধকার জমাট বেঁধে তার সাথে বেলকি দেখালো। সাথে সাথে বুঝলো এই নির্জন মাঠে সে একা। আর তখনই হঠাৎ কিছু একটার ভয়ে শীতের ঠান্ডা স্রোত শির দ্বারা দিয়ে নিচের দিকে নেমে গেল। মনে মনে কে যেন বলে উঠল, এটা ভালো নয়, এটা খুব খারাপ, এখনই চলো পালাই। জমির ধারে তার সাইকেলটা পড়ে আছে, তাকে এখান থেকে পালাতে হবে। এই ভেবে সে দৌড়ে জমির আলোর উপরে উঠতে গেল। কিন্তু এ কি, মাটিতে কে যেন তার পাটা আটকে ধরেছে। সাথে সাথে অনুভব করলো একটা হিমশীতল ঠান্ডা হাওয়া তার কাঁধের উপর এসে পড়েছে। সেই হাওয়া যেন কোনো নারীর স্পর্শ। তখন তার ভিতরটা যেন ভয়ে কুঁকড়ে উঠল। প্রাণপণ চেষ্টা করলো পাটা ছাড়ানোর, কিন্তু না, কোনো মতেই ছাড়তে পারছে না। এবার তার মনে হলো ভয়ে অজ্ঞান হয়ে যাবে। সামনে জমে থাকা অন্ধকারটা যেন তার এক বিশাল হা করে তার দিকে ছুটে আসছে। মাথাটা ঘুরছে, শেষ সাহসটুকু তার ফুরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে চোখটা বুজে আসলো। স্নায়ুকে আর ধরে রাখতে পারছে না, সবকিছু ঝাপসা হয়ে আসছে। আর তখনই তার চোখে একটা আলো এসে পড়ল। কে ওখানে বলে গ্রামের কয়েকটা লোক রাস্তার উপর দাঁড়িয়ে। আবার যেন ধরে প্রাণ এলো তার। বুকের ভেতরে শেষ সাহসটুকুকে বের হতে দিল না। তবুও মুখ থেকে তখনও কোনো আওয়াজ বেরল না। লাইট ধরে থাকা মানুষটা বলল, দাঁড়ান ওখানে, আমি আসছি। তখন সে খেয়াল করলো চারজন লোক তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই, এমন জোরে চিৎকার করে উঠলেন কেন? এই রাস্তায় এত রাতে কোথায় যান আপনি? আমি তাদেরকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললাম, কেন চিৎকার করেছি সবকিছু। শেষের কথাগুলো শুনে তারা একটু বেশি রকমের চুপ হয়ে গেল। ওনাদের মধ্য থেকে বয়স্ক একটা লোক বলল, ঠিক আছে ভাই, আপনি বাড়ি যান, আর দেরি করবেন না, আপনার বাড়ির লোকজন চিন্তা করবে। আমি আর বেশি কথা না বলে নিচে পড়ে থাকা সাইকেলটা তুললাম। চলে যেতে যাব এমন সময় লোকটা বলল, একটু দাঁড়ান। এই বলে সে কী সব মন্ত্র বিড়বিড় করে বলে আমার শরীরে একটা ফু দিল। আর বলে দিল, পিছনে যদি কেউ আপনাকে ডাকে তাহলে একদম পিছনে ফিরবেন না। মনে রাখবেন, এই রাস্তায় আপনার পরিচিত কেউ থাকে না। আমি খুব জোরে সাইকেল চালালাম, সাথে সারা রাস্তায় বেলটাও জোরে জোরে বাজালাম। কানে সেই কথাটা আমার তখনও বাজছিল, পিছন থেকে কেউ আমাকে ডাকতে পারে। এই পর্যন্ত বলে সমীর সেন থামলো। দেখলাম তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। এভাবে কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বলতে শুরু করলেন, আমি তখন ঘুরতে ঘুরতে তাদের পাশের গ্রামে এসে উঠেছি। বেশ দু একদিন হয়েছে। আর আমার যেমনভাবে কাটে আর কি, ভক্তদের ভালোবাসায় আহারটুকু চলে যায়। একদিন একজন ভক্তের মুখে শুনলাম পাশের গ্রামে কি যেন একটা বিপদ হয়েছে। কোনো এক বিন্দেশি কিছুদিন হলো সে ওই গায়ে নতুন এসেছে, তাকে ভূতে পেয়েছে। রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, ঘর বন্ধ করে রাখলেও তাকে আটকানো যায় না। গ্রামগঞ্জে লোকমুখে এইসব কথা ছড়াতে বেশি সময় লাগে না। আমি কিছু একটা গোলমাল অনুভব করলাম। পাশে গ্রামটা 10 থেকে 15 কিলোমিটার মধ্যে হবে। আমি মা তারার নাম করে সেখান থেকে আমার
তল্পিতল্লা নিয়ে পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকালের মধ্যে পৌঁছে গেলাম সেখানে। ওখানে গিয়ে এক গৃহস্থের বাড়িতেও আশ্রয় পেয়ে গেলাম। দু একদিন আগের ঘটনা। অনেক রাত, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকাগুলো ডাকছে তাদের স্বরে। সেই নিস্তব্ধতা চিরে ফুট করে একটা আওয়াজ হলো। সাথে সাথে দরজার ক্যাচ করে আওয়াজ জানান দিল কেউ দরজা খুলছে। কিছুক্ষণ পরে দেখা গেল একটা লোক সেই ঘুটঘুটে অন্ধকারে সামনের দিকের রাস্তা ধরে সোজা চাষের জমিগুলোর দিকে এগিয়ে চলেছে। যেন তার কাছে সবকিছু স্পষ্ট। সে দিনের আলোতে হেঁটে চলেছে। কিছুটা দূরে গিয়ে একটা ঝোপের কাছে থামলো সে। ওখানে দাঁড়িয়ে থেকে একবার এদিক ওদিক ভালো করে দেখে নিল সে। তারপর হাঁটু গেড়ে সেখানেই বসে পড়ল। সামনে দেখা গেল ঝোপটার ভিতরে একটা ছোট গর্ত। এতক্ষণ তার নাকে এই গন্ধটা যাচ্ছিল, তাকে বারবার অস্থির করে তুলছিল। এক মুহূর্ত থাকতে পারছিল না, শুধু অপেক্ষা করছিল কখন রাত্রি নামে। এখন তার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর হয়েছে। প্রথম প্রথম খুব ভয় লাগছিল, এখন বেশ মজা হয়। আস্তে করে হাতটা ঢুকিয়ে দিল গর্তের মধ্যে। একটা নরম তুলতুলে প্রাণীর শরীর ঠেকলো তার হাতে। টেনে বার করে আনলো সেটা। একটা নাদুস নদুস খরগোশ। প্রাণীটা তখনও তার হাতের মধ্যে ছটফট করছে আর মুখ দিয়ে একটা আওয়াজ বার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাইরে কোনো আওয়াজ হচ্ছে না। জিভ দিয়ে টাটকা লালা গড়িয়ে আসলো কাঁচা রক্ত মাংসের লোভে। আর থাকতে পারলো না, পুরো মুখের মধ্যে ঢুকিয়ে নিল ছোট্ট প্রাণীটার মাথাটা। তারপর মাথাটা টেনে ছিঁড়ে ফেলে দিল একটু দূরে। সেই মুন্ডহীন ধর থেকে তখন ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে আসছে। আবার মুখে পড়ে দিল রক্তের স্রোতটাকে। এরপর মহা আনন্দে ধীরে সুস্থে নরম মাংসের সাথে হাড়গোড়গুলো সেখানে বসে কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খেলো। খাওয়া শেষ হওয়ার পর সে ফিরে এলো যেন কিছুই হয়নি কোথাও। দরজায় খিল তুলে ঘুমিয়ে পড়ল ঘরে। আজকের মতো তার খিদে মিটেছে। সারাদিনের যে অসহ্য তৃষ্ণা তার বুকের ছাতি ফাটিয়ে দিচ্ছিল, খরগোশটাকে খেয়ে তার তৃপ্তি হলো। এতদিন পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, ব্যাপারটা কারোর নজরে আসেনি। ঝোপে জঙ্গলে হাড় গোড় পড়ে থাকতে দেখে মানুষ তা পাত্তা দিল না। ভাবল শিয়াল কুকুরের কাজ হবে। কিন্তু এভাবেই বা আর কতদিন চলে? ঝোপ জঙ্গল ছেড়ে একদিন পাড়ার গবাদি পশুগুলোর উপর অত্যাচার শুরু করলো। গ্রামের মানুষেরা অনুভব করলো হঠাৎ করে বাইরে বেঁধে রাখা পশুগুলো খুব বেশি ছটফট করতে শুরু করে দিয়েছে। তারা বাইরে একদম থাকতে চাইছে না। দু একটা পশু যখন মারা গেল, মানুষজন ভাবলো এ হয়তো কোনো জঙ্গলি জানোয়ারের কাজ। কিন্তু তাদের সেই ভুল ধারণা খুব তাড়াতাড়ি ভেঙে গেল তাদের পোষা পশুগুলোর অস্বাভাবিক মৃত্যু দেখে। সবাই এটুকু বুঝে গেল, আর যাই হোক না কেন, কোনো জানোয়ার যে এভাবে শিকার করে তা অন্তত তাদের জানা নেই। এমনভাবে রক্ত চুষে কি কোনো জানোয়ার খেতে পারে? এমন কোনো জীবের কথা কেউ কোথাও শুনেছে বলেও মনে হয় না। গ্রামের ঘরে ঘরে হইচই আর সাড়া পড়ে যায়। যেদিন সেই গ্রামের এক চাষা পতিরাম ঘোষ শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরে, পরের দিন চাষের কি একটা কাজের জন্য গ্রামে আসতে হবে বলে বউ বাচ্চাকে পরের দিন আসার জন্য বলে নিজে সন্ধ্যা সন্ধ্যা বেরিয়ে পড়ে। এরকম সে এর আগে অনেকবার এসেছে। ইচ্ছা ছিল রাত্রি বড় জোর 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে, তার বেশি হবে না। এই তো 5 কিলোমিটার রাস্তা। সমস্যা হয়ে গেল গ্রামের বটতলা দিয়ে আসার সময় চ্যাংড়া ছোড়াগুলোর সাথে দেখা হয়। তার উপর তাদের সাথে তার একটু পীড়িত আছে। হরিপদ দেখে বলল, কি গো জামাই, রাতেই বাড়ি ফিরছো বুঝি? তা দুদন্ত দাঁড়িয়ে যাও। তুমি হলে ইয়ে আর কি, মনে আমাদের জামাই মানুষ, তোমাকে কি শুধু মুখে ছেড়ে দিতে পারি বলো? পতিরাম এর আগে তাদের সাথে অনেকবার আড্ডা দিয়েছে, তাই আজ একদম মানা করতে পারলো না। এরপর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর
তাদের থেকে বিদায় নিয়ে সে গ্রামের রাস্তায় ঢুকলো। তখন গ্রামের আর একটা ঘরেও বাতি জ্বলছে না। তাদের গ্রামে ঢুকতেই তার গাটা যেন একটু ছমছম করে উঠল। আজ সব কিছু যেন বড্ড বেশি চুপচাপ। গ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে তার কিছুই সে জানতো না। সে যখন একদম তার বাড়ির কাছাকাছি চলে এসেছে, তখন দেখলো একটা কালো অন্ধকার যেন বাদল ঘোষের গোয়াল ঘরে হেঁটে ঢুকে গেল। এটা দেখে সে মনে মনে ভাবলো নিশ্চয়ই কোনো চোর হবে। তাই ভেবে সে তার পিছু নিয়ে একটু আড়ালে লুকিয়ে থাকলো। সুযোগ বুঝে তার হাতের টর্চ জেলে চিৎকার করে লোক জড়ো করবে এই ভেবে। ক্ষণাক্ষরেও সে জানতে পারল না তার জন্য কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। কালো ছায়া মূর্তিটা গোয়ালে ঢুকেই গরুটার গায়ে হাত দিতেই গরুটা সম্মোহিতের মতো টুক করে শুয়ে পড়ল। ছায়ামূর্তিটা চঞ্চল চোখে একবার এদিক ওদিক দেখে নিল, তারপর যা করলো পরিতাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে দেখলো সেই অবয়বটি সোজা শুয়ে পড়ে থাকা গরুটার গলার কাছে বসে সজোরে কামড় বসিয়ে দিল তার গলায়। ডকডক শব্দে পান করতে লাগলো তার রক্ত, যেন কোনো তৃষ্ণার্ত মানুষ জলপান করছে। সবশেষে লম্বা জিভ বার করে লেগে থাকা রক্ত চাটতে লাগলো চটচট শব্দে। এই দৃশ্য দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। শুধু একটা ধাতব পদার্থের আলো তার চোখে এসে লাগলো। এবার ছায়ামূর্তিটা প্রাণীটার গা থেকে মাংস খুবলে খুবলে খেতে শুরু করলো। সে আর নিজেকে সেখানে স্থির রাখতে পারল না। তার সাহস কোনো মতে নিয়ন্ত্রণে রেখে খুব সন্তর্পণে সেখান থেকে পালিয়ে এসে নিজের ঘরে ঢুকে যায়। পরের দিন সকালে সেই অমানবিক ঘটনার কথা গ্রামের দু একজনকে বললে, তারপর তারা যখন বাদল ঘোষের রক্তহীন সুঠাম স্বাস্থ্যবান অবলা জীবটার করুণ দুর্দশা দেখল, তখন তার কথা আর কেউ অবিশ্বাস করতে পারল না। আর এটা যে কার কাজ হতে পারে, দুদিন পরে হরিপদই সবাইকে জানালো। সেদিন রাতে তার চোখে যে ধাতব পদার্থের আলোর ছটা পড়েছিল তা খুঁজে পেতে তার দুদিন লাগলো। সমীর হাতের কবজিতে রেডিয়াম লাগালো বালা পড়ত, আর সেটাই তাকে অতি সহজেই ধরিয়ে দিল। আর কতদিন বা লুকিয়ে থাকে। বেশ কিছুদিন পর আরো কয়েকজনের চোখে তার সেই পাশবিক বিবর্ষতা ধরা পড়ল। তাদের সেই জন রোষের মুখে পড়ার আগে আমি সেখান হাজির হলাম। ওখানে গিয়ে দেখলাম সমীরের মা হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, তোমরা ওকে বাঁচাও, ও যে আমার একমাত্র বংশের প্রদীপ। এদিকে সমীরের কোনো ভ্রুক্ষেপ নেই, সে যেন কিছুই জানে না, শুধু এইটুকু বুঝতে পারে রাতে তার সাথে কিছু একটা হয়। আর ইদানিং তার গায়ে খুব জোর হয়েছে, জ্ঞানশক্তি আগের থেকে অনেক বেশি প্রখর। ছোট প্রাণীগুলোর ছোটাছুটি সব তার কানে আসে। গবাদি পশুগুলোর গলার কাছের শিরা সে খালি চোখে স্পষ্ট দেখতে পায়। সেখান থেকে বয়ে যাওয়া দুরন্ত রক্তের স্রোত মনকে খুব চঞ্চল করে। আমি সেই উত্তপ্ত মানুষ জনকে বোঝালাম যে এতে তার কোনো দোষ নেই, কোনো অপশক্তি তাকে দিয়ে নিজের বাসনা চরিতার্থ করছে, সে এসবের কিছুই জানে না। তাদের আশ্বাস দিলাম আর কারোর কোনো ক্ষতি হতে দেব না। সেদিন রাতে গ্রামের গোটা তিনেক জোয়ান সাহসী ছেলেকে সঙ্গে নিলাম। তাদের সবার হাতে মন্ত্রপুত লাল ধাগা ভালো করে বেঁধে দিয়ে বললাম, কোনো মতেই এই ধাগা যেন হাত থেকে না খুলে। আমরা বসে আছি তার অপেক্ষায়, সবাই বড় উৎকণ্ঠায়, তবুও তার দেখা মিলল না। রাত দ্বিপ্রহর পেরিয়ে শেষ প্রহরে পড়তে গেল। একজন যুবক কানের কাছে এসে ফিসফিস করে বলল, আজ মনে হয় সে আসবে না। আর তখনই আমার জ্যেষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো, জানান দিল কোনো এক অশুভ সংকেতের। আমি তাকে চুপ করতে বলে হাতের ইশারায় বুঝিয়ে দিলাম সামনের দিকে সজাগ দৃষ্টি রাখতে। সে আসছে একেবারে শেষ রাতে। তড়িঘড়ি করে এগিয়ে গেল সামনের দিকে। আমরাও তার পিছু নিলাম। চারিদিকে একবার সজাগ দৃষ্টি নিয়ে দেখে নিয়ে সোজা প্রবেশ করলো নরেন ঘোষের উঠানে। মনে মনে আমি খুশি হলাম, আমাদের পাতা ফাঁদে সে পা দিয়েছে। আজ আলোচনার সময় আমি তার বাড়িটায়
উপচারের জন্য বাঁচি। শুনলাম গ্রামের মধ্যে একমাত্র তার বাড়িতেই নাকি মা ভৈরবীর তান্ত্রিক মতে পূজা হয়। তার ঠাকুরদার বাবা ছিলেন এক কপালিক তান্ত্রিক। তারপর থেকেই এই পূজার চল তার বাড়িতে। তাকে পরামর্শ দিই, উম, বউ বাচ্চাদের অন্য কোথাও নিয়ে গিয়ে রেখে এসো আজ রাতটুকুর জন্য। আর তার বাড়ির উঠানে একটা নধর পাঠা বেঁধে রাখি। আর সেই লোভে পা দেয় সমীর এর ওপর ভর করে থাকা পিশাচ। সে উঠানে যখন ছাগলটার কাছে গিয়ে পড়েছে, আমরা সবাই ভিতরে ঢুকে সদর দরজাটা বন্ধ করে দিই। সাথে সাথে জোয়ান ছেলেগুলো তাদেরকে শেখানো মতো তারা গিয়ে তাকে চেপে ধরে। আমি কোনো রিস্ক নিলাম না, মনে মনে মন্ত্র পড়ে সদর দরজাটা বন্ধ করে দিলাম। সাথে সাথে একটা অদৃশ্য লাল আলোর আভা দরজার সামনে শুকনো আচ্ছাদনে মুড়ে দিল। সামনে সেই পেটকে তিনজন জোয়ান ছেলে খুব কষ্টে আটকে রেখেছে। সে যেন এখনই তাদের সবাইকে ছিটকে ফেলে দিয়ে পালিয়ে যাবে। আমি জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। মন্ত্র পড়তে পড়তে তার সামনে হাত প্রসারিত করে হওয়াকে আহ্বান করে সেই মন্ত্র হওয়া চারিদিকে ছড়িয়ে দিলাম। আর সাথে সাথে একটা নীল আভা তার শরীরে গিয়ে সজোরে আছড়ে পড়ল। ব্যথায় কড়কিয়ে উঠল সে। আমি চোখের ইশারায় ছেলেগুলোকে তাকে ছেড়ে দিতে বললাম। তারা তাকে ছেড়ে দিল। ধূপ করে মাটিতে মাথা গুঁজে পড়ে গেল সেখানেই। এক মুহূর্ত তারপর কারোর মেয়েলি গলায় কাঁদতে লাগলো। আমি চমকে উঠলাম। এ কি, আমার সূত্র যে মিলল না। একটু আগে যে দেখলাম এক পুরুষের ভয়ঙ্কর অবয়ব, তাহলে কি আমি ভুল দেখলাম? করুণ সুরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মারিস না তান্ত্রিক, বলেই একটা লাল আগুনের শিখা আমার শরীর রক্ষ করে ছুঁড়ে মারল। সে আগুন নরকের আগুন। তা কোনো মানুষের গায়ে লাগলেই সেখানেই জ্বলে পড়ে মরে যেতে হয়। সে আগুন আমার গায়ে লাগার আগেই নীল আভাতে আটকে পড়ে নিভে গেল। সাথে সাথে অদৃশ্য থেকে একটা নীল আলোকের চাবুক এসে সজোরে তার গায়ে আঘাত করলো। এরপর আবার বলে উঠল, আমায় মারিস না, আমাকে ছেড়ে দে, বলে সেখানে লুটিয়ে পড়ে। এবার আমি তার কাছে গেলাম মনে মনে মন্ত্র পড়ে। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তার কপালের মাঝখানে সজোরে চেপে ধরি। এইবার তার আসল রূপ আমার সামনে বেরিয়ে আসে। সে গম্ভীর গলায় বলে উঠল, কি ভেবেছিস আমাকে তুই তাড়াবি? অত ক্ষমতা তোর এখনো হয়নি রে বজ্জাত ভণ্ড। এই দেখ। এইটা বলে দূরের একটা বড় পাথর আমার দিকে ছুটে আসে। সে জোয়ান ছেলেদের মধ্যে একজন চিৎকার করে বলে উঠল, সাবধান ঠাকুরমশাই। পাথরটা সজোরে আমার দিকে ছুটে এলো। আমার কিছু করার নেই, আর সেটা একদম আমার কাছে চলে এসেছে। আমার দিকে তাকিয়ে কুটিল হাসি হাসলো পেটরূপী সমীর। আমার চোখের দিকে তাকাতেই আমার মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। তাই দেখে পরক্ষণই তার সেই হাসি আতঙ্কে পরিণত হয়। আমার শরীরে আঘাত করার আগে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আমাকে ঘিরে থাকা নীল আলোর আভায়। সাথে সাথে অদৃশ্য থেকে আবার সেই নীল আভার চাবুক তার পিঠে সজোরে আঘাত হানলো। আমি তখনও মন্ত্র পড়ে যাচ্ছি। আরো জোরে জোরে টিপে বসিয়ে দিয়েছি আমার বৃদ্ধাঙ্গুল তার দুই বুড়োর মাঝখানে। এরপর দেখলাম একটা নিকষ কালো ধোঁয়া তার মুখ থেকে বেরিয়ে উপরে উঠতে লাগলো। উল্টে যাওয়া সাদা মণি আস্তে আস্তে স্বাভাবিক হলো। জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়ল সমীর। আমি বুঝলাম আমার কাজ শেষ হয়েছে, তবুও সাবধানের মার নেই। সেই ভেবে মন্ত্রপুত একটা তাবিজ তার ডান হাতে বেঁধে দিলাম। শরীরটা দুবার ঝাঁকুনি দিয়ে শান্ত হলো। এরপর সে সুস্থ হলে তার মুখে এইসব কথাগুলো শুনি। তা আমি একদিন গিয়েছিলাম সেই গ্রামে। গ্রামের নাম ডাকাতমারি। এই নামের একটা ঘটনাও আছে। সেই গল্পের সাথে এই ঘটনার গোড়ার কথা জানতে পারি। সেখানেই একজন বৃদ্ধ লোক এই ঘটনা বলতে শুরু করলো। জানো, এই গ্রামের এমন নাম কেন? আমাদের এই গ্রামে ওই যে জায়গাটার কথা তুমি বলছো, তা পালান শেখের। ওই জায়গায় একবার পাঁচটা ডাকাতকে কেউ বলি দিয়েছিল।
সকালে তাদের একদিকে মুন্ডু আর একদিকে মন্ডিহীন দেহগুলোকে পড়ে থাকতে দেখি। কি বীভৎস সেই দৃশ্য! ভয়ঙ্কর আক্রোশে কেউ বা কারা যেন সেগুলো ছিঁড়ে ফেলেছে। তাদের এই অবস্থা হয়েছিল কারণ তারা কিছুদিন আগে এক ষোড়শী যুবতী তরুণীকে অপহরণ করে ওইখানেই তাকে মেরে রেখে যায়। হয়তো তার গা ভর্তি গয়না ছিল সেই লোভে। তারপর দিন সকালে সেখানে এক কাপালিক এসে সেই মৃতদেহ দেখে খুব কান্নাকাটি করে। বলে এ তার মেয়ে অভাগীকে রেখে আগের দিন সে বাড়ির বাইরে কাজে গিয়ে ফিরতে পারেনি। তার মৃত্যুর জন্য সে বারবার নিজেকে দায়ী করে আর মাটিতে মাথা ঠেকে। ওই ফাঁকা মাঠের পিছনে তেঁতুল গাছটার তলায় দিন তিনেক ছিল। কদিন খুব কেঁদেও ছিল, সাথে কি সব উপাচার করত। মাঝরাতে কাকে যেন আহ্বান করত ওই কাপালিক। তারপর আর কিছু জানি না। যেমন হঠাৎ করে এসেছিল তেমনি একদিন হঠাৎ করে সে উধাও হয়ে গেল। আমি কিন্তু যা বোঝার বুঝে গেলাম। সেদিন ওই কাপালিক মেয়ের মৃত্যু সুখে প্রেত জাগিয়েছিল। কাপালিক মনের দিক থেকে খারাপ ছিল না, তাই তো প্রতিশোধের পর সেই প্রেত এতদিন আর কারোর কোনো ক্ষতি করতে পারেনি। তাকে বেঁধে দিয়েছিল প্রতিশোধের গণ্ডিতে। কিন্তু সেই কাপালিক আর সেখানে ফেরেনি বলে সেই প্রেতেরও মুক্তি হচ্ছিল না ততদিন। তবে আজ তার মুক্তি হয়ে গেছে, সে আর কখনো ফিরে আসবে না।